রাশেদ আর ইবু গিয়েছিল শফিক ভাইকে সাহায্য করতে। ইতিমধ্যে শফিক ভাই পায়ে গুলি খেয়েছেন। রাশেদ আর ইবু কি নিরাপদে বাড়ি ফিরতে পারল? চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের পর্ব। আমি যখন বাসায় ফিরে এলাম তখন আকাশটা একটু একটু ফর্সা হয়ে উঠেছে। আমাদের বাসার বারান্দায় অনেক মানুষ, সবাই পূর্ব দিকে তাকিয়ে আগুন দেখছে। আমি ভেবেছিলাম আমাকে দেখে সবাই ছুটে এসে জিজ্ঞাসা করবে আমি কোথায় ছিলাম, কিন্তু আমাকে কেউ কিছু জিজ্ঞাসাও করলো না। দেখলাম আরও কিছু ছোট ছোট বাচ্চা এসে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করছে, বড়রা উত্তেজিত হয়ে কথাও বলছে। সবার মাঝে কেমন যেন একটা আনন্দের ভাব। আমাকে দেখে আম্মা বললেন, যাও ইবু, এখন গিয়ে শুয়ে পড়ো, এখন যুদ্ধ শেষ। আমি বুঝতে পারলাম আম্মা আব্বা টেরই পাননি যে আমি বাসায় ছিলাম না এবং আমি এইমাত্র ফিরেছি। ভেবেছেন আমি বাসাতেই ছিলাম। যখন গোলাগুলির শব্দে সবাই বের হয়ে এসেছে, আমিও বের হয়েছি। যদি সব কিছু ভালোই ভালোই শেষ হতো তাহলে এর থেকে ভালো আর কিছু শেষ হতেই পারতো না। কিন্তু সব কিছু ভালোই ভালোই শেষ হয়নি। শফিক ভাই গুলি খেয়ে নূর মোহাম্মদ বেকারির ছাদে পড়ে আছে। তিনি সরে পড়তে পেরেছেন কিনা, লুকিয়ে পড়তে পেরেছেন কিনা কিচ্ছু জানি না। এত বড় একটা খবর আমি নিজের মধ্যে কিভাবে চেপে রাখি। আমার খুব ইচ্ছে হচ্ছিল কি আমাকে জিজ্ঞাসা করুক আর আমি তাকে সব কিছু বলি, কিন্তু কিন্তু কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করলো না। আমি শুনলাম আব্বা উরু আপার আম্মাকে বলছেন, তার মানে এখন মুক্তিযুদ্ধ কোনো র্যান্ডম ঘটনা না, মনে হচ্ছে ভালোভাবে অর্গানাইজডই হয়েছে। উরু আপার আব্বা বললেন, তাই তো মনে হচ্ছে। এত বড় একটা মিলিটারি ক্যাম্প আক্রমণ করে তার একটা পার্ট উড়িয়ে দেওয়া চারটিখানি কথা না। আম্মা বললেন, আহারে, কোনো মুক্তিযোদ্ধার গায়ে গুলি লেগেছে কিনা কে জানে। খোদা বাঁচিয়ে রাখো তুমি ছেলেদের। উরু আপাও আছেন সবার মাঝে। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দেখলি ইবু কেমন যুদ্ধ করলো মুক্তিবাহিনী। আমি চুপ করে রইলাম। উরু আপা বললেন, এক্কেবারে যাকে বলে ফাটাফাটি। আমি তবুও চুপ করে রইলাম। উরু আপা অবাক হয়ে বললেন, কী হলো, কথা বলছিস না যে? আমার চোখে হঠাৎ পানি চলে আসলো। উরু আপা নিচু হয়ে আমার মুখের দিকে তাকালেন, বললেন, এই তোর মুখে কালি কেন? আমি জানতাম না, নিশ্চয়ই মেশিন গানের বারুদ। হাত দিয়ে মোছার চেষ্টা করলাম। উরু আপা তার ওড়না দিয়ে মুছতে গিয়ে লক্ষ্য করলেন আমার চোখে পানি। অবাক হয়ে বললেন, এই ইবু, কাঁদছিস কেন? আমি পানি আটকানোর চেষ্টা করতে লাগলাম। উরু আপা হঠাৎ একটা সন্দেহ করলেন। খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে লক্ষ্য করে হাত ধরে আমাকে এক পাশে টেনে এনে বললেন। তারপর গলা নিচু করে জিজ্ঞাসা করলেন, তুই আবার বাড়ি থেকে পালিয়েছিলি তাই না? আমি কোনো কথা বললাম না। তুই যুদ্ধটা দেখে এসেছিস অনেক কাছ থেকে তাই না, বল? আমি মাথা নিচু করে রইলাম। হঠাৎ উরু আপা ভয় পাওয়া গলায় বললেন, যুদ্ধে কি কারো কিছু হয়েছে, কোনো ক্ষতি হয়েছে? আমি চুপ করে রইলাম। উরু আপা চাপা গলায় আর্তনাদ করে বলে উঠলেন, শফিক, শফিকের কিছু হয়েছে? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার চোখ থেকে ঝরঝর করে পানি বেরিয়ে এলো। উরু আপা এক পা পিছনে সরে গিয়ে দেয়ালটা ধরে নিজেকে সামলে নিলেন। বারান্দায় তখনও সবাই আকাশের দিকে তাকিয়ে রয়েছে। লাল আগুন মনে হয় আকাশটাকে ছুঁয়ে ফেলবে। মুক্তিবাহিনীর দেয়া আগুন। কেউ জানতেও পারল না উরু আপার পৃথিবীটা কেমন করে ধসে পড়ছে এই আগুনটার সাথে সাথে। বেলা 10টার দিকে মাইক দিয়ে একজন মানুষ ঘোষণা করতে গেল যে শহরের অবস্থা শান্ত, ভয়ের কোনো কারণ নেই। যেসব দুষ্কৃতিকারী এসেছিল বীর পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, একজনকে জ্যান্ত ধরা হয়েছে। গুলিবিদ্ধ সেই দুষ্কৃতিকারীকে কিছুক্ষণের মাঝে ঈদগাহ মাঠে নিয়ে আসা হবে। পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশকে খণ্ড বিখণ্ড করার ঘৃণ্য ষড়যন্ত্র করার অপরাধে ভারতের এই অনুচর এই দুষ্কৃতিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেই শাস্তির দৃশ্য নিজের চোখে দেখার জন্য শান্তি কমিটির চেয়ারম্যান আজরফ আলী সবাইকে ঈদগাহ মাঠে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। মাইকের ঘটনাটি শুনে আমার সারা শরীর কাঁপতে থাকে। ভারতের অনুচর আর দুষ্কৃতিকারী বলতে এরা বোঝাচ্ছে শফিক ভাইকে। শফিক ভাই নূর মোহাম্মদ বেকারি থেকে পালাতে পারেননি, মিলিটারিরা নিশ্চয়ই তাকে ধরে ফেলেছে। এখন শান্তি কমিটির লোকেরা মিলে সবাই মিলে তার সামনে খুন করবে, শফিক ভাইকে খুন করবে। আমার হঠাৎ সারা শরীর গুলিয়ে উঠছিল। কিছু বোঝার আগেই আমি হড়হড় করে বমি করে ফেললাম। আম্মা ছুটে এসে আমায় দৌড়িয়ে ধরলেন, কী হয়েছে বাবা, কী হয়েছে? আমি আম্মার দিকে তাকিয়ে বললাম, আম্মা, শান্তি কমিটির লোকেরা শফিক ভাইকে মেরে ফেলবে।
কি বলছিস তুই এসব? হ্যাঁ আমার শফিক ভাইকে কাল রাতে শফিক ভাই গুলি খেয়েছে। তুই তুই কেমন করে জানিস? আমি এবার ভেউ ভেউ করে কেঁদে ফেললাম। আম্মা আমাকে বুকে জড়িয়ে চুপচাপ বসে রইলেন। আস্তে আস্তে বললেন, হায় খোদা, এ তুমি কি করলে খোদা? রাশেদ এলো 11টার দিকে। সে ঈদগাহ মাঠ হয়ে এসেছে। সেখানে একটা গাছ থেকে লম্বা একটা ফাঁসির দড়ি ঝোলানো হয়েছে। রাজাকাররা জায়গাটা ঘিরে রেখেছে। আশরাফ এসে গেছে। শফিক ভাইকে আনলেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করলাম, মুক্তিবাহিনীর ছেলেরা শফিক ভাইকে বাঁচানোর চেষ্টা করবে না? জানি না, নিশ্চয়ই করবে, কিন্তু কেমন করে করবে? তাহলে যারা মুক্তিযোদ্ধা তারা ও হয়তো ধরেই রেখেছে অনেকে এভাবেই মারা যাবে। রাশেদ বিষণ্ণ মুখে বলল, আমি কিছু জানি না রে। আমরা চুপচাপ রইলাম। রাশেদ আস্তে আস্তে বলল, আমি কি করেছি জানিস? কি করেছি? যারা ওখানে মজা দেখতে এসেছে তাদেরকে বলেছি যে শোনা যাচ্ছে মুক্তিযোদ্ধার একটা সুইসাইডাল স্কোয়াড ঈদগাহ মাঠে এসেছে, ভয়ঙ্কর গোলাগুলি হবে, নিজেরাও মরবে তাদেরকেও মারবে, একেবারে শেষ করে দিবে। বানিয়ে বলেছিস? না, পুরাটা বানিয়ে বলিনি। তাহলে আমাকে জিজ্ঞাসা করিস না। কিন্তু জানিস, খবরটা যখন শান্তিবাহিনীর কাছে গেছে তখন তারা হঠাৎ ভয় পেয়ে গেছে, লোকজন নিয়ে সরে যাচ্ছে। তাহলে কি শফিক ভাইকে মারবে না এখন? জানি না রে। ঠিক তখন আবার মাইকে ঘোষণা দিতে দিতে একটা রিকশা আসতে থাকে। ঘোষণায় বলা হয়, বিশেষ কারণে দুষ্কৃতিকারী দৃষ্টান্তমূলক শাস্তি পিছিয়ে দেওয়া হয়েছে। সবাইকে অনুরোধ করা হয়েছে তারা যেন ঈদগাহ মাঠে না যায়। নতুন করে সময় ঘোষণা করা হবে। রাশেদ আমার দিকে তাকিয়ে দুর্বলভাবে হেসে বলে, আমার খবরটা মনে হয় কাজে দিয়েছে। শফিক ভাই মনে হয় এখন জানে বেঁচে গেলেন, কিন্তু কতক্ষণ জানি না। সারাদিন শহরটাতে হেলিকপ্টার আসতে লাগলো। মিলিটারি নিশ্চয় অনেক মারা পড়েছে, অনেক আহত হয়েছে। যারা বেশি আহত তাদেরকে হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে। রেল স্টেশনে কাউকে যেতে দিচ্ছে না। স্পেশাল ট্রেনও এসেছে একটা। অনেক মিলিটারি নামছে সেই ট্রেন থেকে। স্ট্রেচারে করে অনেক মৃতদেহ তোলা হচ্ছে ট্রেনে। অস্ত্রাগারটা যখন উড়িয়ে দিয়েছে, আমাদের স্কুলের একটা অংশও নাকি উড়ে গেছে। স্কুলের লাইব্রেরি ছিল সেখানে, কত মজার মজার বই ছিল ওখানে। দুদিন পর আমরা খবর পেলাম শফিক ভাই এখনও বেঁচে আছেন। শুধু তাই নয়, তাকে সরকারি হাসপাতালে ভর্তিও করা হয়েছে। শান্তি কমিটি আর রাজাকাররা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু পাকিস্তানি মিলিটারিরা তাকে আরও কয়েকদিন বাঁচিয়ে রেখে তার কাছ থেকে কোনো না কোনো খবর বের করতে চায়। খবর বের করার জন্য তার উপর অত্যাচার করা হবে। আর মানুষকে অত্যাচার করতে হলে আগে নাকি তাকে সুস্থ করে নিতে হয়। মানুষকে অত্যাচার করার সবচেয়ে ভয়ঙ্কর নিয়মগুলি নাকি পাকিস্তানি মিলিটারির থেকে ভালো আর কেউ জানে না। পায়ে দড়ি দিয়ে বেঁধে পানিতে মাথা ডুবিয়ে রাখে, নখের নিচে গরম সূচ ঢুকিয়ে দেয়, নখ টেনে তুলে ফেলে, ঝুলিয়ে রেখে চাবুক দিয়ে মারতে থাকে। আরও কত কি। আমি আর রাশেদ কয়েকদিন সরকারি হাসপাতালের আশেপাশ দিয়ে ঘুরে এসেছি। একদিন ভেতরেও গেছি। এক কোনায় একটা ঘরের বাইরে 2জন পুলিশ আর রাজাকার বসে আছে। ভেতরে কে আসে জিজ্ঞাসাও করেছিলাম সাহস করে, তখন আমাদেরকে ধমক দিয়ে বের করে দিয়েছে। অবশ্যই বেশি কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেই আমরা বের করে ফেলেছি যে ভিতরে শফিক ভাই আছেন। মনে হয় আগের থেকে ভালোই আছেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে নাকি একটু হাঁটতেও পারেন। ভালো ভালো ওষুধও দেওয়া হচ্ছে তাকে নাকি ভালো করে দেওয়ার জন্য। 2-1 দিনের মাঝেই ক্যাম্পে নিয়ে যাবে অত্যাচার করে সব খবর বের করার জন্য। তারপর তাকে মেরে ফেলা হবে। অত্যাচার করার সময়ই নাকি সাধারণত মানুষ মারা যায়, আলাদা করে আর মারতে হয় না। সব কিছু জেনে আমাদের মন খুব খারাপ হয়ে যায়। সেদিনও আমাদের মন খুব খারাপ হয়ে আছে। একজনের মন খারাপ হলে অন্যদেরও মন খারাপ হয়ে যায়। তাই তখন আশরাফ বলল, শফিক ভাই যদি যুদ্ধে মারা যেতেন তাহলে সেটাই সবচেয়ে বেশি ভালো হতো। এই কথাটা শুনে আমাদের মন আরও বেশি খারাপ হয়ে গেল। ফজলুও তখন একটা মন খারাপ করার কথা বলতেই যাচ্ছিল, তখন রাশেদ থামিয়ে বলে, আচ্ছা শফিক ভাইকে যদি উদ্ধার করে আনি আমরা, তাহলে কেমন হয়? আমরা বাকি 3জন একদম চমকে উঠলাম। কি বললি? শফিক ভাইকে উদ্ধার করে আনলে কেমন হয়? উ উ উ উ ফজলু কথাটা শেষই করতে পারে না। হ্যাঁ, রাশেদ গলা নামিয়ে বলে, আজকাল যে কোনো দিন শফিক ভাইকে ক্যাম্পে নিয়ে যাবে। ক্যাম্পে নিয়ে গেলেই তো শেষ। উদ্ধার করার সময় হচ্ছে এখনই। কিন্তু কিন্তু আশরাফ তোতাতে থাকে। কিন্তু কি?
এত কি সোজা? পুলিশ রাজাকার পাহারা থাকে যে 24 ঘন্টা। শফিক ভাই হাঁটতেও পারেন না, উদ্ধার করে আনবি মানে? উদ্ধার করে এনে রাখবি কোথায়? রাশেদ ভুরু কুচকে বলে, আমার একটা প্ল্যান আছে। হুম, প্ল্যানটা শোন আগে, তারপর ভেবে দেখ। ভয়ঙ্কর বিপদের প্ল্যান কিন্তু। আমাদের 4জনকে নিয়ে প্ল্যান। আমাদের 4জনকে নিয়ে? হ্যাঁ, এই প্ল্যানটা কাজ করবে কিনা সেটা নির্ভর করবে 2টা জিনিসের ওপর। 1, সরকারি হাসপাতালের ডাক্তার জয় বাংলার লোক কিনা। 2, একটা স্টেন গান। স্টেন গান? 2 নাম্বার জিনিসটা হয়ে গেছে। মানে? মানে কিছুই না, আমার কাছে একটা স্টেন গান আছে। মুক্তিবাহিনী আমাকে ব্যবহার করতে দেয়নি, লুকিয়ে রাখতে দিয়েছে। কিন্তু আমার বিবেচনা যদি দরকার পড়ে আমি ব্যবহার করতেই পারি। রাশেদ একটু থেমে বলে, 1 নাম্বার জিনিসটা সন্দেহ ছিল, সেটাও এখন নাই। মানে? আরে সরকারি হাসপাতালের ডাক্তার, ডাক্তার সিরাজুল করিম, পুরোপুরি জয় বাংলার মানুষ। ডাক্তার সাহেব হাসপাতালে লুকিয়ে গুলি খাওয়া মুক্তিযোদ্ধাদের চিকিৎসাও করে। গতকাল পাক্কা একটা খবর পেয়েছি। কোথা থেকে খবর পেয়েছিস? সেটা জিজ্ঞেস করিস না, তোর জানার দরকার নাই। আমার মনে পড়লো যেটা জানার দরকার নাই সেটা নিয়ে কৌতূহল দেখানো ঠিক না। আশরাফ বলল, ঠিক আছে, প্ল্যানটা বলো, শুনে দেখি। প্ল্যানটা খুব ডেঞ্জারাস, আমরা মারা পড়তে পারি। আবার? আবার কি? অবস্থা জটিল হয়ে গেলে আমাদের স্টেন গানের গুলিতে 1-2টা রাজাকারও মরতে পারে। আমি অবশ্য সেটা চাচ্ছি না। আমরা মাথা নাড়লাম। না, আমরাও চাই না। ঠিক আছে, প্ল্যানটা আগে বলো। শোন তাহলে, স্টেন গান ছাড়া লাগবে একটা ছোট কাঁচি, কয়েকটা চিঠি আর একটা ব্যান্ডেজ। চিঠি, ব্যান্ডেজ, কাঁচি, কি বলছিস এসব? আচ্ছা শোন তাহলে। রাশেদ গলা নামিয়ে আমাদেরকে পরিকল্পনাটা খুলে বলে। আমরা একেবারে হা হয়ে যাই। রাশেদের মাথায় এত বুদ্ধি আমরা ঘূর্ণাক্ষরেও সন্দেহই করিনি কখনো। বড় হলে সে নাসির উদ্দিন, আইনস্টাইন হোক না হোক, নাসির উদ্দিন হচ্ছা যে হতো কোনো সন্দেহ নেই। ফসলু পিঠে থাবা দিয়ে বলে, ফার্স্ট ক্লাস বুদ্ধি রাশেদ। কিরে, মনে হয় কাজ করবে? আরে 100বার কাজ করবে। তাহলে তোরা এখন প্রতিজ্ঞা কর, এটা তোরা কাউকে বলবি না। আমরা একসাথে প্রতিজ্ঞা করলাম, কাউকে বলবো না। শুধু তাই নয়, 4জন হাতে হাত ধরে এই প্রতিজ্ঞাটাও করে ফেললাম যে আমরা শফিক ভাইকে বাঁচাবো।